ছোট জ্যাক বৃদ্ধ দাদার কাছে এক রহস্যময় দ্বীপের গল্প শুনেছিল, যে দ্বীপ আটকে আছে টাইম লুপের গোলক ধাঁধায়। সে দ্বীপে এমন কিছু বাচ্চা ছেলে মেয়ে আছে যাদের রয়েছে বিভিন্ন ধরনের স্পেশাল পাওয়ার। তবে টাইম লুপের কারণে বাচ্চাগুলো এই দ্বীপ থেকে বের হতে পারে না এবং তাদের বয়সও বাড়ে না। আবার দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষেও টাইম লুপ ভেঙে সেই দ্বীপে যাওয়া সম্ভব না। জ্যাকের কাছে মনে হতো এগুলো জাস্ট রূপকথার গল্প, কিন্তু তার জীবনে এমন এক অঘটন নেমে আসে, সে ওই দ্বীপটা খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। তবে কি আসলেই সেই রহস্যময় দ্বীপের অস্তিত্ব আছে? জানতে হলে আসুন জ্যাকের সাথে আমরাও দ্বীপটা খুঁজে আসি। ফ্লোরিডা সমুদ্রের তীরবর্তী সুন্দর পরিচ্ছন্ন একটা শহর। জ্যাক পোর্টম্যান নামের একজন স্কুল ছাত্র গ্রোসারি শপে কাজ করছিল। সেখানে তার একজন বান্ধবীকে দেখে সে কথা বলার চেষ্টা করে। তবে জ্যাক একটু বেশি নম্র ছিল, তাই ক্লাসমেটেরা তাকে বুলি করত। মেয়েটা জ্যাককে পাত্তা দেয় না এবং বাকি বন্ধুদেরও ডাক দেয়। তারা জ্যাককে একটু টিজ করে চলে যায়। একটু পরে জ্যাকের কাছে শেলি নামের এক মহিলা আসে। শেলি জ্যাকের সিকিউরিটির দায়িত্বে আছে। কেনাকাটা শেষে শেলি জ্যাককে নিয়ে জ্যাকের দাদার বাড়িতে যাচ্ছিল। জ্যাক তার দাদা আব্রাহাম পোর্টম্যানের সাথে দেখা করতে যাচ্ছিল। যাবার পথে জ্যাক দাদাকে ফোন দেয়, তবে দাদা আতঙ্কিত হয়ে জ্যাককে বাড়িতে আসতে বারণ করে। দাদা জানায় বাড়িতে আসা নিরাপদ হবে না, জ্যাক যেন দূরে থাকে। জ্যাক জিজ্ঞেস করে তার দাদা আজ ঔষধ খেয়েছে কিনা। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তার দাদার ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের সমস্যা আছে, তাই জ্যাক দাদার কথাকে তেমন গুরুত্ব দেয় না। তো দাদার বাড়িতে গিয়ে জ্যাক দেখে রুমের ভেতরে সব তছনছ, দাদা বাড়িতে নেই। আবার বাড়ির পেছনের দিকের দরজাও ভাঙা। জ্যাক শেলিকে এই ব্যাপারে অ্যালার্ট করলে শেলি পিস্তল আনতে গাড়িতে চলে যায়। এদিকে জ্যাক খেয়াল করে জঙ্গলের সাইডেও গাছপালা ভেঙে চুরে আছে, আবার তাদের রেলিংও ভাঙা। তাই সে জঙ্গলের দিকে যায়। পথে সে দাদার টর্চ লাইটটাও পায়, যেটাতে রক্ত লেগেছিল। জ্যাক জঙ্গলে ঢুকে দেখে তার দাদা নিথর হয়ে পড়ে আছে। কেউ দাদার চোখ দুটো উপড়ে নিয়েছে। জ্যাক দ্রুত ইমার্জেন্সি হেল্পলাইনে ফোন করে। তখনই তার দাদার জ্ঞান ফিরে আসে। দাদা জ্যাকের হাত চেপে ধরে বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও। তুমি এমারসনের বইয়ের ভেতরে একটা পডকাস্ট পাবে, সেটা ফলো করে সেই রহস্যময় দ্বীপে চলে যাও। তারপরে টাইম ট্রাভেল করে 1943 সালের 3 সেপ্টেম্বর টাইমলাইনে চলে যাবে। জ্যাকের কাছে দাদার কথাবার্তা অসংলগ্ন লাগছিল, তবে দাদা জ্যাককে বোঝায় সে যা বলছে সব সত্যি। জ্যাক সেখানে গেলে একটা পাখি তাকে সব বুঝিয়ে দেবে। দাদা মৃত্যুর আগে আফসোস করে বলে তার আরও 1 বছর আগেই জ্যাককে সবকিছু জানিয়ে দেওয়া উচিত ছিল। দাদা কি বলতে চেয়েছিল সেটা আর জ্যাকের জানার সুযোগ হয় না, কারণ তার দাদা তার আগেই মারা যায়। এ সময় সেখানে গান নিয়ে শেলি চলে আসে। জ্যাক খেয়াল করে শেলির পেছনে বিশাল আকৃতির একটা ভয়ঙ্কর দানব এগিয়ে আসছে। জ্যাক চিৎকার করে শেলিকে অ্যালার্ট করলে শেলি পেছনে অনবরত গুলি চালাতে শুরু করে, তবে সে পেছনে কিছুই দেখতে পায় না। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। জ্যাক দাদার শোক ভুলতে পারছে না, তাই সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিংয়ে যায়। সাইকিয়াট্রিস্ট জ্যাকের মনস্টার দেখার ব্যাপারটা বিশ্বাস করছিল না। তার মতে এসব জ্যাকের মনের কল্পনা। জ্যাক জানায় ছোটবেলায় দাদা তাকে অনেক অদ্ভুত গল্প শোনাতো। যেমন একদিন দাদা ম্যাপ দেখিয়ে বলে এই জায়গাটা পুয়ের্তো রিকো। এখানে একটা লেক আছে যেটার পানি অন্ধকারেও জ্বলজ্বল করে। সেখানে নাকি একটা সুড়ঙ্গ আছে। ছোটবেলায় দাদা মনস্টারের হাত থেকে বাঁচতে এই সুড়ঙ্গের ভেতরে বহুদিন লুকিয়েছিল। আবার দাদা তার বাক্স থেকে বেশ কিছু ফটো বের করে একটা দ্বীপের কথা বলতো। এই দ্বীপে পেরেগ্রিন নামের এক মহিলা দেখাশোনা করত। পেরেগ্রিনের আবার পাখিতে রূপান্তর হবার ক্ষমতা ছিল। এছাড়াও দাদা আরও কিছু বাচ্চার ফটো দেখিয়ে বলতো এদের কারো কারো সুপার স্ট্রেংথ পাওয়ার আছে, মানে এক একজনের শরীরে 10 জন মানুষের সমান পাওয়ার আছে। আবার কেউ বাতাসে উঠতে পারে, কেউ বা নিজের শরীরে আগুন জেনারেট করতে পারে। দাদাও নাকি কোনো ভয়ঙ্কর মনস্টারের ভয়ে ওই দ্বীপে দীর্ঘদিন লুকিয়েছিল। জ্যাক একটা বয়স পর্যন্ত দাদার এই গল্পগুলোকে বিশ্বাস করত। তাই একদিন সে ক্লাসে এই গল্পটা বলার চেষ্টা করে। তার গল্প শুনে ক্লাসে হাসির রোল পড়ে যায়। পরে অবশ্য জ্যাক বাবার কাছে জানতে পারে দাদা যা গল্প বলেছে সব রূপকথার গল্প, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। তাই আস্তে আস্তে জ্যাকও দাদার গল্প থেকে দূরে সরে আসে। যাই হোক, সাইকিয়াট্রিস্টের সাথে কাউন্সিলিং শেষ করে জ্যাক বাড়ি ফিরে আসে। সেদিন তার জন্মদিন ছিল, তাই আত্মীয়রা
তার জন্মদিন সেলিব্রেট করতে আসে। জ্যাকের এসব রঙ্গতামাশা ভালো লাগছিল না, তাই সে নিজের রুমে চলে যায়। এই সময় জ্যাকের সুশি আন্টি এসে তাকে একটা বই দেয়। জ্যাকের দাদা জিনিসপত্র প্যাক করতে গিয়ে বইটা পাওয়া গেছে। এটা এমারসনের লেখা একটা বই, মানে দাদার মৃত্যুর আগে যেটার কথা বলেছিল। জ্যাক বই খুলে বুঝতে পারে দাদা বইটা তাকেই দিতে চেয়েছিল। জ্যাক বইয়ের ভেতরে একটা দ্বীপের ফটো পায়। ফটোর পেছনে একটা চিঠিও লেখা ছিল। পেরেগ্রিন নামের কেউ একজন 2 বছর আগে তার দাদার কাছে এই চিঠিটা পাঠিয়েছিল। পেরেগ্রিন চিঠিতে দাদাকে ওই দ্বীপে যাবার জন্য ইনভাইটেশন পাঠিয়েছে। দাদা ছোটবেলায় এই পেরেগ্রিনকে নিয়ে জ্যাককে অনেক গল্প শুনিয়েছিল, তাই এই চিঠিটা দেখার পরে জ্যাকের সন্দেহ হচ্ছিল দাদার গল্পগুলো কি নিছকই রূপকথা, নাকি এর পেছনে কোনো সত্যতা আছে। তো জ্যাক বাবা মাকে নিয়ে আবারও সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট ডাক্তার গোলান জ্যাককে ওয়েলসে গিয়ে পেরেগ্রিনের খোঁজ করতে বলে। এতে ভাগ্য ভালো থাকলে সে পেরেগ্রিনকে খুঁজে পাবে, আর তা না হলে অন্তত এটা জানতে পারবে দাদার গল্পগুলো টোটালি আজগুবি। যদিও জ্যাকের মা তাকে ওখানে পাঠাতে চাইছিল না, তবে জ্যাকের বাবা একজন লেখক ছিল। সেখানে গেলে তার বাবা পাখিদের ওপরে রিসার্চ করে লেখালেখি করতে পারবে। এগুলো বুঝিয়ে জ্যাক মাকে কনভিন্স করে এবং বাবার সাথে বেরিয়ে পড়ে। তো জ্যাকেরা যেখানে যাচ্ছিল সেই জায়গার নাম কিয়ার্ন হোম। এই জায়গার ব্যাপারে দাদার বইতে লেখা ছিল। কিয়ার্ন হোমে মোট জনসংখ্যা 92 জন। ঐতিহাসিক সামুদ্রিক জাহাজ অগাস্টা এখানেই কাছাকাছি জায়গায় ডুবেছিল। এই জন্য এই জায়গাটা মোটামুটি ফেমাস। সেখানে থাকার জন্য শুধুমাত্র একটাই হোটেল আছে, আর তারা সেই হোটেলে এসেই ওঠে। তবে হোটেলে তারা 2 জন লোককে পায়, যার মধ্যে একজন আবার অন্ধ। সেখানে গিয়ে রেস্ট নেবার আগে জ্যাক বাচ্চাদের বাড়িটা দেখতে চাইছিল। মানে জ্যাকের দাদা কিছু অদ্ভুত বাচ্চাদের কথা বলতো, যাদের স্পেশাল পাওয়ার আছে। বাচ্চাদের বাড়িটা এখানেই দ্বীপের অপর পাশে হওয়ার কথা, আর সেখানে গেলে পেরেগ্রিনকেও পাওয়া যাবে। তো জ্যাকের বাবা কয়েকজন স্থানীয় ছেলেকে টাকা দিয়ে জ্যাককে বাড়িটা দেখিয়ে দিতে বলে। তারা জ্যাককে অপর পাশে পাঠিয়ে দিলে জ্যাক দেখে এই বাড়িটা অলরেডি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সেখানে জনমানুষের চিহ্ন মাত্র নেই। তাই আশাহত হয়ে জ্যাক হোটেলে ফিরে আসে। হোটেলের অন্ধ লোকটার কাছে জ্যাক জানতে চায় ওই বাড়িটাতে কি ঘটেছিল। লোকটা জানায় 3 সেপ্টেম্বর 1943 সালে জার্মানি ওই বাড়িটার ওপরে বোমা ফেলেছিল। ফলে ওই বাড়িতে থাকা সব বাচ্চারা এবং তাদের কেয়ারটেকার মিস পেরেগ্রিন মারা যায়। এটা শোনার পরে জ্যাক ভাবে তাহলে পুরো ঘটনাটা তার দাদার মস্তিষ্কে সেটে গিয়েছিল। ডিমেনশিয়ার কারণে দাদার স্মৃতিভ্রম হতো, আর দাদা ওই গল্পগুলো নিজেই বানাতো। আসলে এইসব গল্পের কোনো অস্তিত্বই নেই। তবে পরের দিন কৌতূহলবশত জ্যাক আবারও ভাঙাচোরা বাড়িটাতে যায়। সে দেখে বাড়ির ভেতরে সব চুরমার হয়ে আছে। হঠাৎ সে এক ঝলক মানুষের অবয়ব দেখতে পায়। কোনো মেয়ে জ্যাকের দাদার নাম ধরে ডাক দেয়। জ্যাক এবার চমকে ওঠে। সে বিভিন্ন জায়গা থেকে আরও বেশ কয়েকটা বাচ্চাকে উকি মারতে দেখে খুবই ঘাবড়ে যায় এবং দৌড়ে পালাতে গিয়ে আছাড় খেয়ে সেন্সলেস হয়ে যায়। এরপরে একটা বাচ্চা মেয়ে জ্যাককে কাঁধে তুলে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে আসে। সেখানে এসে জ্ঞান ফিরে দেখে তার সামনে বিভিন্ন বয়সের বাচ্চা দাঁড়িয়ে আছে। জ্যাক খেয়াল করে দাদা গল্প বলার সময়ে তাকে বাচ্চাদের চেহারা এবং শারীরিক যেসব বিবরণ দিয়েছিল এই বাচ্চাদের সাথে সেগুলো মিলে যাচ্ছে। আর সেই বিবরণ অনুযায়ী সবচেয়ে লম্বা এবং অ্যাডাল্ট মেয়েটার নাম এমা। সেখানে 2 জন যমজ বাচ্চাও ছিল। এছাড়া অলিভ, ব্রনউইন এবং মিলার্ডকেও সে চিনতে পারে। জ্যাক প্রত্যেকের নাম সঠিকভাবে বলে দেয়। অবশ্য এতে বাচ্চাগুলো একটুও অবাক হয় না, বরং তারা ধরেই নিয়েছিল জ্যাকের এগুলো জানা উচিত। তো জ্যাক তাদের দেখে প্রথমে যতটা উৎসুক হয়ে উঠেছিল, মুহূর্তের ব্যবধানে সে ততটাই আতঙ্কিত হয়ে পড়ে। কারণ অন্ধ লোকটার কথা অনুযায়ী এরা তো অনেক বছর আগেই মারা গিয়েছে, আর এদের যেহেতু জ্যাক দেখতে পাচ্ছে তাহলে জ্যাকও নিশ্চয়ই মারা গেছে। অবশ্য তারা জ্যাককে বোঝায় তারা মরেনি, বরং বেঁচে আছে। জ্যাক এমাকে জিজ্ঞেস করে তুমি আমার দাদার নাম ধরে ডাকলে কেন? এমা বলে এক ঝলক জ্যাককে দেখে তার আব্রাহামের মতোই মনে হয়েছিল। তারা জ্যাককে বোঝায় মিস পেরেগ্রিন তাদের ওখানে পাঠিয়েছিল যাতে তারা জ্যাককে টাইম লুপে নিয়ে যেতে পারে। তবে জ্যাকের বেশ ভয় লাগছিল, তাই সে দৌড়ে পালিয়ে যায় এবং হোটেলে চলে আসে। কিন্তু হোটেলের চেহারা পুরো পাল্টে গিয়েছিল, আর সেখানে অনেক লোকজনও বসেছিল। তারা জ্যাককে দেখে ক্ষেপে যায় আর জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এলো। জ্যাক বোঝায় সে হোটেলটা ভাড়া নিয়েছে। এটা শুনে একজন তার দিকে তেড়ে আসে আর বলে এই ছেলেটা নিশ্চয়ই আমেরিকান কোনো গুপ্তচর। তারা জ্যাককে মারবে মারবে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়। তবে তখনই এমা, অলিভ, মিলার্ড এবং বাকিরা এসে জ্যাককে বাঁচিয়ে নেয়।
মিলার্ডের কাছে অদৃশ্য হবার পাওয়ার ছিল। সে অদৃশ্য হয়ে হোটেলে সব ভাঙচুর করে। আর অলিভের কাছে আগুন তৈরির পাওয়ার ছিল। সে হোটেলে আগুন লাগিয়ে দেয়। এই সুযোগে জ্যাক বাইরে বেরিয়ে আসে। তখন সে খেয়াল করে আকাশে বেশ কয়েকটা যুদ্ধবিমান চক্কর দিচ্ছে। এমা জ্যাককে দ্রুত গাড়িতে উঠে আসতে বলে। এতক্ষণ জ্যাক সবার পাওয়ার দেখে বুঝতে পারে এরা সবাই রিয়েল। দাদার বলা গল্পের প্রতিটা ক্যারেক্টারই সত্যি। তবে জ্যাকের কনফিউশন ছিল। সে জিজ্ঞেস করে, তোমরা তো 3 সেপ্টেম্বর 1943 সালে মারা গিয়েছিলে, তাহলে বেঁচে উঠলে কিভাবে? তারা জানায় আজকে সে 1943 সালের 3 সেপ্টেম্বর। তারা এখানে একটা টাইম লুপ তৈরি করে নিয়েছে। তাদের কাছে প্রতিদিনই 3 সেপ্টেম্বর। আর এই টাইম লুপের কারণে এখানকার সময় কখনো বাড়ে না। এখানকার সময় 24 ঘন্টার মাঝেই স্থির হয়ে যায়। আর সময় যেহেতু টাইম লুপে আটকে গেছে, তাই শহরে বোমা হামলার ঘটার আগেই টাইম আবারও 24 ঘন্টা পেছনে নিয়ে যাওয়া হয়। আর বর্তমান সময়ে জ্যাক যখন ভাঙাচোরা বাড়িটাতে এসেছিল, তখনই সে টাইম লুপ ভেঙে টাইম ট্রাভেল করে অতীতে, মানে 3 সেপ্টেম্বর 1943 সালে চলে এসেছে। অর্থাৎ জ্যাক এখন অতীতে অবস্থান করছে। তো যাই হোক, এমা এবং বাকিরা জ্যাককে বাড়িটাতে নিয়ে আসে। বর্তমান সময়ে জ্যাক দেখেছিল বাড়িটা ধ্বংসস্তূপ হয়ে গেছে, অথচ অতীতে এসে সে দেখে বাড়িটা একদম ঠিকঠাক আছে। বাড়ি পৌঁছে কড়া নাড়তেই মিস পেরেগ্রিন দরজা খুলে দেয়। সে জ্যাককে দেখে চিনতে পারে এবং ভেতরে নিয়ে গিয়ে তার দাদার মৃত্যুর জন্য সমবেদনা জানায়। জ্যাক বলে, দাদা মৃত্যুর আগে আপনার সাথে দেখা করতে বলেছিলেন। আপনার কাছেই নাকি সব রহস্যের সমাধান পাওয়া যাবে। পেরেগ্রিন জ্যাককে নিয়ে বাগানে চলে আসে এবং বলে, এমন অনেক রহস্য আছে যেগুলো মুখে বলে বোঝানো যায় না, বোঝার জন্য বাস্তব এক্সপিরিয়েন্স লাগে। তারা কথা বলছিল। এ সময় সেখানে ফিওনা নামের একটা মেয়ে আসে। পেরেগ্রিনের হাতে সবসময় ঘড়ি থাকতো আর সে খেয়াল রাখত সবাই টাইম মেনটেন করছে কিনা। ফিওনা গার্ডেনে আসতে 51 সেকেন্ড দেরি করে ফেলেছিল। কথাটা সে ফিওনাকে ধমকের স্বরে বুঝিয়ে দেয়। ফিওনা সরি বলে জানতে চায় আজ রাতে ডিনারে কয়টা গাজর লাগবে। পেরেগ্রিন জানায় একটা হলেই হবে। তখন ফিওনা একটা গাজর গাছে হাতের ইশারা করতেই সেটা ক্রমাগত বাড়তে শুরু করে। ফিওনার স্পেশাল পাওয়ার হলো সে যে কোনো উদ্ভিদকে বড় করতে পারত। তো কয়েক মুহূর্তের ভেতরেই সে বিশাল সাইজের একটা গাজর তৈরি করে ফেলে। গাজরটা এতটাই বড় যে অনায়াসে 15 থেকে 20 জন মানুষ সেটা খেতে পারবে। ফিওনা গাজরটা বানানোর পরে সেখানে ব্রনউইন চলে আসে। ব্রনউইন সাইজে ছোট বাচ্চা হলেও তার ভেতরে সুপার স্ট্রেংথ পাওয়ার আছে। সে একাই 10 থেকে 12 জন মানুষের চেয়ে শক্তিশালী। সে এত বড় গাজরটা একাই টেনে নিয়ে চলে যায়। পেরেগ্রিন জ্যাককে বলে, এখানে যত বাচ্চারা আছে সবারই কোনো না কোনো সুপারন্যাচারাল পাওয়ার আছে, ফলে তারা স্বাভাবিক দুনিয়া বসবাস করতে পারবে না। এই জন্য সে তাদেরকে এখানে এনে একটা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে। জ্যাক পেরেগ্রিনকে বলে, দাদার মুখে শুনেছি আপনি নাকি পাখিতে পরিণত হতে পারেন। পেরেগ্রিন জানায় সে একজন এমব্রিন যারা পাখিতে পরিণত হতে পারে। তবে এমব্রিনদের এর চেয়েও গুরুত্বপূর্ণ পাওয়ার হলো তারা টাইম নিয়ন্ত্রণ করতে পারে। এখানে যে টাইম লুপটা রয়েছে সেটা পেরেগ্রিনই তৈরি করেছে। তার কাজ হলো প্রতি 24 ঘন্টায় একবার করে টাইম লুপের মাধ্যমে সময়কে একই দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া। জ্যাক বলে, সেক্ষেত্রে তো এখানে কোনোদিনই সময় এগোবে না, ফলে কারো বয়সও বাড়বে না, সবাই একই বয়সে আটকে থাকবে। পেরেগ্রিন বলে, এদেরকে বাইরের দুনিয়া থেকে বাঁচাতে এছাড়া আর কোনো উপায় নেই। তো এরপরে পেরেগ্রিন জ্যাককে গার্ডেনটা ঘুরিয়ে দেখায়। সেখানে বাচ্চারা খেলাধুলা করছিল। যমজ বাচ্চা দুটো একটা পুতুল নিয়ে কারাকারি করছিল। তাই পেরেগ্রিন পুতুলটা মাঝ বরাবর ছিঁড়ে দুজনকে দিয়ে দেয়। এছাড়াও সেখানে মিলার্ড আর হিউ ফুটবল খেলছিল। মিলার্ডের অদৃশ্য হবার ক্ষমতা ছিল আর হিউয়ের মুখের ভেতরে অসংখ্য মৌমাছি থাকতো। এটাই তার স্পেশাল পাওয়ার। জ্যাকের হোরাস নামের একটা ছেলের সাথেও দেখা হয়। সে সবসময় শুধু বই পড়ে, এছাড়া ভবিষ্যৎ দেখতেও পারত। জ্যাক পেরেগ্রিনকে জিজ্ঞেস করে, ব্রনউইনের তো একজন ভাইও ছিল শুনেছি, সে কোথায়? পেরেগ্রিন জানায় ব্রনউইনের ভাই ভিক্টর উপরের ঘরে শুয়ে আছে। সবশেষে জ্যাকের আবারও এমার সাথে দেখা হয়। পেরেগ্রিন জ্যাককে এমার কাছে রেখে ভেতরে চলে যায়। এমার স্পেশাল পাওয়ার হলো সে হাওয়ায় ভেসে বেড়াতে পারত। তার শরীরটা এতটাই হালকা যে সে মাটিতে দাঁড়াতেও পারত না। এই জন্য সে পায়ে ভারী লোহার জুতা পরত যাতে সে হাওয়ায় ভেসে না যায়। তো এমা দড়ি আর একটা কাঠবিড়ালির বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল। এই কাঠবিড়ালির বাচ্চাটা রোজ বাসা থেকে পড়ে যায়। এমা বাচ্চাটা গাছের ওপরে বাসায় তুলে দেবে। এই জন্য সে জ্যাককে দড়িটা দিয়ে বলে সে যেন দড়িটা এমার কোমরে বেঁধে ধরে থাকে। জ্যাক এমার কোমরে দড়ি বাঁধার পরে এমা পায়ের জুতো খুলে ফেলে। তখনই সে হাওয়ায় ভেসে উপরে উঠে যায় এবং গাছের ওপরে বাসায় বাচ্চাটাকে রেখে আসে।
তখন জ্যাক দড়ি টেনে এমাকে নিচে নামিয়ে আনলে এমা দ্রুত জুতাগুলো পরে নেয়। এমা বলে টাইম লুপের কারণে প্রতিদিনই বাচ্চাটা বাসা থেকে পড়ে যায়, ফলে প্রতিদিনই বাচ্চাটাকে বাসায় তুলে দেওয়া লাগে। জ্যাকের দাদা যখন এখানে থাকতো তখন সেও এমাকে এভাবে হেল্প করত। তো এমা জ্যাককে এই জায়গার ব্যাপারে টুকটাক আরও কিছু ইনফরমেশন দেয়। এরপরে জ্যাককে ইনোকের কাছে নিয়ে যায়। ইনোকের পাওয়ার আবার সবার চেয়ে স্পেশাল ছিল। সে যে কোনো জিনিসের মাঝে প্রাণ প্রতিষ্ঠা করতে পারত আর সেগুলো দিয়ে যে কোনো কাজ করাতে পারত। যাই হোক, রাতে সবাই মিলে একসাথে ডিনারে বসে। ডিনার টেবিলে ক্লেয়ার নামের একটা মেয়ে জ্যাককে দেখে খেতে লজ্জা পাচ্ছিল, কারণ ক্লেয়ারের দুটো মুখ ছিল। তার আসল মুখটা হলো মাথার পেছনের দিকে। তার খাওয়া দেখে জ্যাকের অদ্ভুত লাগবে, এই জন্যই সে লজ্জা পাচ্ছিল। তবে পেরেগ্রিন তাকে অভয় দিয়ে বলে তুমি খাও, কোনো সমস্যা নেই। তখন মেয়েটা খেতে শুরু করে। এখানে সবারই কোনো না কোনো স্পেশাল পাওয়ার ছিল, তবে জ্যাক জানতো তার কোনো স্পেশাল পাওয়ার নেই, তাই এখানে থেকে তার কোনো কাজও নেই। এই জন্য জ্যাক দ্রুত আসল দুনিয়ায় ফিরে যেতে চায়। রাতে খাওয়া শেষ করে তারা আড্ডায় বসে। আড্ডার সময়ে তারা হোরাসের কাছে জানতে চায় গতরাতে সে কি স্বপ্ন দেখেছে। হোরাস স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পেত, আবার তার স্মৃতিতে কি আছে সেটা প্রজেক্টরের মতো বাকিদেরও দেখাতে পারত। আড্ডার সময়ে সে চোখে একটা যন্ত্র বসিয়ে সবাইকে দেখায় সে লাস্ট স্বপ্নে কি দেখেছে। হোরাসের স্বপ্নে মিস অ্যাভোচেট নামের এক মহিলাকে দেখা যায়। মিস অ্যাভোচেটও পেরেগ্রিনের মতোই একজন কেয়ারটেকার, যে অন্য একটা টাইম লুপে আরেক গ্রুপ মানুষকে প্রোটেক্ট করে। স্বপ্নে দেখা যায় অ্যাভোচেট শত্রুদের হাতে ধরা পড়ে গেছে। এছাড়া স্বপ্নের একটা দৃশ্যে দেখা যায় জ্যাক এবং এমার ভেতরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তারা একে অপরের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে এমা আর জ্যাক দুজনেই বিব্রত বোধ করে, তবে পেরেগ্রিন দ্রুত আড্ডা বন্ধ করে দেয়। ততক্ষণে তাদের টাইম লুপে ফিরে যাবার সময় হয়ে গিয়েছিল, তাই পেরেগ্রিন সবাইকে নিয়ে গার্ডেনে যায়। এরপরে সবাইকে মাস্ক পরিয়ে রেডি হয়। এ সময় আকাশে কয়েকটা যুদ্ধবিমান উড়ে যায়। একটা বিমান থেকে বোমা ফেলা হয় এবং বোমাটা তাদের বাড়ির ওপরেই পড়ছিল। লাস্ট মুহূর্তে পেরেগ্রিন সময় স্টপ করে দেয়। এরপরে সময় 24 ঘন্টা পেছনে নিয়ে আসে এবং নতুনভাবে সেই দিনটা আবারও শুরু হয়। এভাবেই মূলত প্রতিদিন টাইম লুপের সৃষ্টি করে তারা বেঁচে থাকে। যাই হোক, নতুন দিন শুরুর পরে জ্যাক এমাকে নিয়ে একটা গুহার ভেতরে যায়। এই গুহা থেকে বেরিয়ে জ্যাক বর্তমান সময়কালে ব্যাক যেতে পারবে। জ্যাক এমাকে জানায় সে কিছুদিনের জন্য বর্তমান টাইমলাইনে ফিরে যেতে চায়, এই জন্য এমা তাকে গুহাতে নিয়ে আসে। জ্যাকের ফোনটা তার পকেটেই ছিল। এমা যেহেতু অনেক বছর অতীতে ছিল, তাই এই টাইমলাইনে তখনও মোবাইলের আবিষ্কার হয়নি। জ্যাক মোবাইলটা বের করে এমাকে দেখায়। এছাড়া দুজনের একটা ফটো তুলে নেয়। জ্যাক চলে যাচ্ছে, তাই এমা বেশ আপসেট হয়। জ্যাকও এমাকে তার সাথে বর্তমান টাইমলাইনে যেতে বলে, তবে এমা বর্তমান সময় যেতে চাইছিল না। বর্তমান সময় গেলেই সে সময়ের ফাঁদে ধরা পড়ে যাবে এবং তার প্রোটেকশন হারিয়ে যাবে। জ্যাক ভাবে এমার হয়তো বয়স বেড়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। এই টেনশনে বর্তমান টাইমলাইনে যেতে চাইছে না। তারা কথা বলছিল, এ সময় সেখানে একটা আহত পাখি এসে পড়ে যায়। এটা একটা এমব্রিন পাখি, যারা সময় নিয়ন্ত্রণ করতে পারে। এমার সন্দেহ হয় এটা হোরাসের স্বপ্নে দেখা মিস অ্যাভোচেট কিনা। হয়তো দুর্বলতার জন্য অ্যাভোচেট মানুষের রূপে আসতে পারছে না, এই জন্য এমা পাখিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর জ্যাক কয়েকদিনের ভেতরে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান টাইমলাইনে চলে যায়। বর্তমান টাইমলাইনে এসেই জ্যাকের বাবার সাথে দেখা হয়ে যায়। গতকাল বাড়ি না ফেরায় তার বাবা চিন্তিত হয়ে তাকে খুঁজতে বেরিয়েছিল। জ্যাক বাবাকে বলেছিল সে লোকাল বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, কিন্তু তার বাবা জেনে যায় জ্যাক তাকে মিথ্যা বলেছিল। তাই হোটেলে ফিরে বাবা তাকে বকাঝকা করে এবং এখান থেকে ফিরে না যাওয়া পর্যন্ত তার সাথে সাথে থাকতে বলে। এই জন্য জ্যাক আপসেট হয়ে নিজের রুমে চলে যায়। রাতে সে একটা চিঠি বের করে। এই চিঠিটা সে পেরেগ্রিনের ঘর থেকে চুরি করে এনেছে। চিঠিটা জ্যাকের দাদা পেরেগ্রিনকে লিখেছিল। জ্যাক জানতে চায় এই চিঠিতে কি লেখা আছে, তো সে চিঠি খুলে পড়তে শুরু করে। দাদা পেরেগ্রিনকে চিঠিতে লিখেছে ব্যারন গ্রুপের কয়েকজনকে ইংল্যান্ডের ব্ল্যাকপুলে দেখা গেছে। সেখানে মিস অ্যাভোচেটের টাইম লুপ রয়েছে। তার সন্দেহ ব্যারন গ্রুপের লোকেরা হয়তো অ্যাভোচেটের টাইম লুপের ব্যাপারে জেনে গেছে, তাই দাদা পেরেগ্রিনকে সতর্ক করে দিয়েছে সে যেন মেসেজটা অ্যাভোচেটের কাছে পৌঁছে দেয় এবং অ্যাভোচেট যেন অন্য কোনো টাইমলাইনে টাইম লুপ বানিয়ে নেয়। চিঠিতে দাদা একটা ফটো পাঠিয়েছিল। ফটোতে ব্যারন গ্রুপের কয়েকজনকে মার্ক করে রাখা ছিল। জ্যাক অবশ্য এই ব্যারন গ্রুপের ব্যাপারে কিছুই জানতো না। পরের দিন সকালে জ্যাকের বাবা তাকে নিয়ে বিচের ধারে ঘুরতে যায়। সেখানে তাদের সাথে জন ল্যামন্ট নামের এক ফটোগ্রাফারের দেখা
হয়। জন জানায় সে এখানে পাখিদের ফটো তুলতে এসেছে। জন, জ্যাক এবং তার বাবাকে জায়গাটা ঘুরিয়েও দেখায়। জ্যাক সারাদিন বাবার নজর এড়িয়ে কোথাও যাবার সুযোগ পায় না। রাতে বাবা ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি বের হবার চেষ্টা করে। তবে সে নিচে হোটেল ম্যানেজারের সাথে ফটোগ্রাফার জনকে দেখতে পায়। দেখে মনে হচ্ছিল জন জ্যাকদের ব্যাপারে আলোচনা করছে। তাই জ্যাক সামনের পথ দিয়ে বের না হয়ে পেছনের জানালা দিয়ে টাইম লুপ ভেদ করে অতীতের টাইমলাইনে মানে 1943 সালের লুপে চলে আসে। এরপরে জ্যাক পেরেগ্রিনের কাছে গিয়ে তার চিঠিটা ফেরত দেয়। পেরেগ্রিনের পার্সোনাল চিঠি জ্যাক চুরি করে পড়েছে। এই জন্য পেরেগ্রিন বেশ রেগে যায়। জ্যাক তার কাছে ব্যারন গ্রুপের ব্যাপারে জানতে চায়, তবে পেরেগ্রিন তাকে এই ব্যাপারে কিছু না বলে নিজের রুমে চলে যায়। এই সময় ইনক এবং অলিভ সেখানেই দাঁড়িয়েছিল। ইনক বলে, তোমার জানার এতই আগ্রহ, তাহলে চলো তোমাকে ভিক্টরের কাছে নিয়ে যাই, সে সব জানে। অলিভ ইনককে এটা করতে নিষেধ করে। সে চাইছিল না ইনক জ্যাককে নিয়ে ভিক্টরের রুমে যাক, তবুও ইনক জ্যাককে ভিক্টরের রুমে নিয়ে যায়। ভিক্টর একটা বিছানায় নিথর হয়ে শুয়েছিল। জ্যাক ভাবে ভিক্টর ঘুমাচ্ছে, তবে ভিক্টর আসলে অনেক আগেই মারা গেছে। ইনক ভিক্টরের বুকে একটা কৃত্রিম হার্ট বসাতেই সে কয়েক মুহূর্তের জন্য জেগে ওঠে এবং বলে, হ্যালো জ্যাক, আমি ভিক্টর। তুমি কি জানতে চাও আমাকে কে মেরেছে? কথাটা বলেই ভিক্টর আগের অবস্থায় ফিরে যায়। মৃত মানুষকে কথা বলতে দেখে জ্যাকও আতঙ্কিত হয়ে বাইরে পালিয়ে আসে। তাছাড়া ভিক্টরের চোখ দুটো ছিল না, তার চোখও ঠিক জ্যাকের দাদার মতোই উপড়ে নেওয়া হয়েছে। আসলে ইনক জ্যাককে ভয় দেখানোর জন্যই ভিক্টরের রুমে নিয়ে গিয়েছিল। এখানে প্রশ্ন আসতে পারে, ভিক্টর মারা গিয়েছে, তবুও তাকে দাফন করা হয় না কেন? কারণ ওই যে টাইম লুপ, ভিক্টর আজকের দিনই মরেছিল। আবার টাইম লুপের কারণে তারা বারবার একই দিনে ফিরে আসে। এই জন্য প্রতিদিনই ভিক্টরের মৃত্যুর দিন, তাই তাকে দাফন করার সুযোগ হয় না। যাই হোক, এরপরে সবাই প্রতিদিনের মতো বাইরে ঘুরতে বের হয়। জ্যাক এমাকে জিজ্ঞেস করে ভিক্টরকে কে মেরেছে। এমা কিছু বলতে না চাইলে জ্যাক জানায় তার দাদারও ঠিক ভিক্টরের মতোই মৃত্যু হয়েছিল, তাই সে এই ব্যাপারে জানতে চায়। জ্যাকের জোরাজুরিতে এমা তাকে একটা জায়গায় নিয়ে যায়। প্রথমে তারা একটা বোটে করে সমুদ্রের মাঝে যায়, ঠিক যেখানে জাহাজ ডুবেছিল। সেখানে গিয়ে এমা পানিতে ঝাঁপ দেয়। এমার দেখা দেখি জ্যাকও পানিতে ঝাঁপ দেয়। এমা পানির নিচেও শ্বাস নিতে পারত, কারণ বাতাস তো তার নিয়ন্ত্রণে ছিল। তবে জ্যাক বেশিক্ষণ পানির নিচে টিকতে পারবে না, তাই এমা একটা বাতাসের বুদবুদ তৈরি করে জ্যাকের মাথায় পরিয়ে দেয়। এতে জ্যাক অনেকক্ষণ শ্বাস নিতে পারবে। তো এরপরে তারা পানির নিচে পড়ে থাকা জরাজীর্ণ জাহাজে যায়। এটাই সেই বিখ্যাত জাহাজ অগাস্টা। জ্যাক খেয়াল করে জাহাজের ভেতরে যেসব মানুষ মারা গিয়েছিল তাদের কঙ্কাল পড়ে আছে। এমা জ্যাককে জাহাজের একটা ডেকে নিয়ে যায়। এরপরে এমা বাতাসের সাহায্যে ডেকের সমস্ত পানি বের করে দিয়ে জায়গাটা পানিশূন্য করে ফেলে। এমার এই জায়গাটাতে অনেক আগে থেকে যাতায়াত আছে। এমা কোথাও থেকে একটা বাক্স বের করে এবং বলে জ্যাকের দাদা তাকে কিছু জিনিস রাখতে দিয়েছিল। জ্যাক বাক্স খুলে প্রথমে একটা ম্যাপ পায়। এটা জ্যাকের দাদার পুরনো ম্যাপ, যেটাতে সমস্ত কালচক্র বা বিভিন্ন টাইমলাইনের ব্যাপারে উল্লেখ আছে। এছাড়া সে একটা খামে বেশ কিছু ফটো পায়। এগুলো মূলত ব্যারন গ্রুপের লোকদের ফটো। এমা একটা ফটো দেখিয়ে বলে এটাই মিস্টার ব্যারন, সেই ব্যারন গ্রুপের লিডার। এরা বিভিন্ন টাইমলাইনে গিয়ে টাইম লুপ ভেঙে বাচ্চাদের হত্যা করে। জ্যাকের দাদা আব্রাহাম ব্যারন গ্রুপের সদস্যদের ধরার জন্য কাজ করত, কারণ জ্যাকের দাদারও অন্যদের মতো স্পেশাল পাওয়ার ছিল। তবে আব্রাহাম এই জন্যই বুড়ো হয়েছিল, কারণ সে টাইম লুপে না থেকে বর্তমান সময়ের মাঝে সংসার করছিল। তবুও একটা সময় আবারও আব্রাহাম এখানে ফিরে আসে। কিন্তু জ্যাকের জন্মের পরে আব্রাহাম আবারও বর্তমান টাইমলাইনে ফিরে যায়, কারণ সে জ্যাককে ব্যারনদের কাছ থেকে প্রোটেক্ট করতে চাইছিল। কিন্তু কথা হলো জ্যাকের ব্যারন গ্রুপের কাছে কিসের রিস্ক ছিল? এমা ইতস্তত করে বলে জ্যাকও তাদের মতোই একজন স্পেশাল চাইল্ড, জ্যাকের ভেতরেও স্পেশাল পাওয়ার আছে। জ্যাক এই কথাটা বিশ্বাস করতে চায় না, কারণ আজ পর্যন্ত সে কোনো স্পেশাল পাওয়ার ফিল করেনি। এমা জ্যাককে বোঝায় শুধুমাত্র স্পেশাল পাওয়ার সম্পন্ন মানুষেরাই টাইম লুপে ঢুকতে পারে, সাধারণ মানুষের পক্ষে টাইম লুপের মাঝে ঢোকা অসম্ভব। জ্যাক যেহেতু এই টাইম লুপে ঢুকেছে, তার মানে সেও বাকিদের মতোই স্পেশাল। তবুও জ্যাক এমার কথা বিশ্বাস করছিল না, তাই এমা জ্যাককে সমুদ্রের উপকূলে নিয়ে আসে। আজকের দিনে একটা মনস্টার ভিক্টরকে হত্যা করেছিল, আর হত্যার পরে মনস্টারটা আবারও সমুদ্রের ভেতর থেকে উঠে এসেছিল। তো আজকের দিনটাই যেহেতু টাইম লুপের অংশ, তাই প্রতিদিন এই নির্দিষ্ট সময়ে মিস পেরেগ্রিন এখানে এসে মনস্টারটার জন্য অপেক্ষা করে। প্রতিবার মনস্টার উঠে আসে আর সে ওটাকে মেরে ফেলে। টাইম লুপকে স্বাভাবিক রাখার জন্য
প্রতিটা কাজ সঠিকভাবে করা লাগে। বাই চান্স যদি একটু গড়বড় হয়ে যায় তাহলেই টাইম লুপ ভেঙে যাবে। তো পেরেগ্রিন তার ঘড়ির টাইম হিসেব করে একটা ক্রসবো নিয়ে অপেক্ষা করছিল। কয়েক মুহূর্ত পরেই একটা ভয়ঙ্কর মনস্টার উঠে আসতে থাকে। জ্যাক চিৎকার করে পেরেগ্রিনকে সাবধান করতে চাইছিল, তবে এমা তাকে চুপ থাকতে বলে। আসলে এমা বা পেরেগ্রিন কেউই মনস্টারটাকে দেখতে পাচ্ছিল না। মনস্টার হাঁটার সময়ে ঘাসে পায়ের ছাপ পড়ছিল, সেটা ফলো করে পেরেগ্রিন তীর ছুঁড়ে মনস্টারটাকে মেরে ফেলে। এরপরে এমা জ্যাককে বলে, এখানে আমি এবং মিস পেরেগ্রিন কিন্তু মনস্টারটাকে দেখতে পাইনি, অথচ তুমি ওটাকে দেখতে পেয়েছো। আর এটাই হলো তোমার স্পেশাল পাওয়ার। তোমার দাদারও একই পাওয়ার ছিল, সে আমাদেরকে মনস্টার ধরতে সাহায্য করত। তো এরপরে এমা জ্যাককে পেরেগ্রিনের কাছে নিয়ে যায়। জ্যাক যেহেতু অর্ধেক সত্য জেনেই গিয়েছে, তাই পেরেগ্রিন তাকে পুরোটা জানানোর সিদ্ধান্ত নেয়। পেরেগ্রিন প্রাচীন একটা বই বের করে সেটা জ্যাককে দেখিয়ে বলে, অনেক বছর আগে স্পেশাল ক্ষমতা সম্পন্ন কিছু লোকের ভেতরে লোভ জন্ম নেয়। তারা এই টাইম লুপ থেকে বের হয়ে অন্যরকম জীবন কাটাতে চাইছিল, কিন্তু স্বাভাবিক টাইমলাইনে গেলে তো তারা এক সময়ে বৃদ্ধ হয়ে মারা যাবে। এই জন্য অমরত্ব লাভের আশায় তারা একটা ঘৃণ্য পথ বেছে নেয়। এই গ্রুপটার লিডার ছিল ব্যারন। ব্যারন ধারণা করে এমব্রিনেরা যেহেতু সময় নিয়ন্ত্রণ পারে, তাই তারা যদি এমব্রিনদের পাওয়ার নিজেদের ভেতরে অ্যাডপ্ট করে নিতে পারে তাহলে তারা অমর হয়ে যাবে। এই জন্য তারা একটা মেশিন তৈরি করে। এরপরে একটা এমব্রিন পাখিকে খাঁচায় বন্দি করে সেটার সাথে মেশিন কানেক্ট করে। তারপর নিজেরাও হেলমেট পরে মেশিনের সাথে কানেক্ট হয়। কিন্তু তাদের এই এক্সপেরিমেন্ট ভয়াবহ পরিণতি ডেকে আনে। এই এক্সপেরিমেন্টের প্রভাবে তারা প্রত্যেকে দানবে পরিণত হয় এবং অদৃশ্য হয়ে যায়। তবে পরবর্তী কয়েক বছরের ভেতরে ব্যারন এই সমস্যার একটা সমাধানও বের করে ফেলে। সে জানতে পারে যদি স্পেশাল ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের চোখ খাওয়া যায় তাহলে তারা আস্তে আস্তে স্বাভাবিক হতে পারবে। এই জন্য ব্যারন বিভিন্ন টাইম লুপ ভেঙে বাচ্চাদের ধরে তাদের চোখ খেতে শুরু করে। এভাবে সে একসময় মানুষের রূপ পেয়ে যায়। সে তার আরও কিছু বন্ধুদেরকেও সেই প্রসেসে স্বাভাবিক করে তোলে। যদিও এখনও অনেকেই অদৃশ্য হয়ে আছে, তারাও স্বাভাবিক হবার জন্য বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছে। তো সব শোনার পরে জ্যাক জিজ্ঞেস করে, আমার দাদার চোখে কি তাহলে ব্যারন খেয়ে নিয়েছে? পেরেগ্রিন জানায় ব্যারন যেহেতু মানুষের অভাব পেয়ে গিয়েছে তাই তার আর চোখ খাবার প্রয়োজন নেই। হতে পারে ব্যারন তার অন্য কোনো সঙ্গীকে জ্যাকের দাদার কাছে লেলিয়ে দিয়েছিল। তারা কথা বলছিল। এ সময় একজন এসে জানায় মিস অ্যাভোচেট জেগে উঠেছে। এটা শুনে পেরেগ্রিন দ্রুত অ্যাভোচেটের কাছে যায়। অ্যাভোচেট জানায় অদৃশ্য মনস্টারেরা তার নতুন টাইম লুপও ভেঙে ফেলেছে এবং বাচ্চাদের শিকার করে নিয়েছে। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছে। মনস্টাররা এখন সংখ্যায় অনেক, তাদের সাথে লড়াই করা অনেক বেশি কঠিন। তাছাড়া ব্যারন আবারও অমর হবার সেই যন্ত্রটা বানাচ্ছে। সে এবার অনেকগুলো এমব্রিনকে বন্দি বানিয়ে এক্সপেরিমেন্টটা আবারও করবে। এখানে কাছাকাছি জায়গায় অলরেডি মনস্টারদের হামলার খবর পাওয়া গেছে, তাই পেরেগ্রিন সবাইকে নিজেদের জিনিসপত্র প্যাক করে নিতে বলে। তারা এই টাইম লুপ ভেঙে এবং এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও অন্য কোনো টাইমলাইনে চলে যাবে। এরপরে সেই টাইমলাইনে নতুন আরেকটা টাইম লুপ বানিয়ে সেখানে লুকিয়ে থাকবে। কিন্তু এই টাইমলাইনটা ভেঙে গেলে জ্যাক আর কখনোই বাড়ি ফিরতে পারবে না। এই জন্য সে বিচলিত হয়ে পড়ে। এমা তাকে বোঝায় একমাত্র জ্যাকই অদৃশ্য মনস্টারগুলোকে দেখতে পায়, তাই তার এখানে থাকাটা জরুরি। কিন্তু জ্যাক এখানে থাকতে চাইছিল না, সে পরিবারের কাছে ফিরতে চাইছিল। তাই সে টাইম লুপ থেকে বেরিয়ে বর্তমান টাইমলাইনে চলে আসে। সে সমুদ্রের ধার দিয়ে হাঁটার সময়ে বাবার সাথে দেখা হয়। বাবা খুব অস্থির হয়েছিল, কারণ সমুদ্রের ধারে একটা লাশ পাওয়া গেছে। জ্যাক বাবার সাথে এগিয়ে গিয়ে দেখে লাশের চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে। এটা দেখেই জ্যাক বুঝে যায় এটা কোনো অদৃশ্য মনস্টারের কাজ। তাই সে দৌড়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর পর্যন্ত বাবাও তার পেছনে দৌড়ায়, তবে সে হাঁফিয়ে যায়। তখন সেখানে ফটোগ্রাফার জন লেমন্টও ছিল। সে জ্যাককে নিয়ে আসার জন্য তার পেছনে দৌড়াতে শুরু করে। আসলে জ্যাক অতীত টাইমলাইনে গিয়ে সবাইকে সতর্ক করতে চাইছিল। জ্যাক টাইম লুপে এসে গুহাতে ঢোকার পরে কারো ডাক শুনতে পায়। সে পেছন ঘুরে তাকিয়ে দেখে জন লেমন্টও গুহাতে ঢুকেছে। জ্যাক অবাক হয়ে জনকে জিজ্ঞেস করে, আপনি এখানে কিভাবে ঢুকলেন? আপনারও কি স্পেশাল পাওয়ার আছে? জন হাসতে হাসতে বলে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজকাল টাইম লুপ খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন হয়ে গেছে। তোমার জন্য আমি সহজে এই টাইম লুপটা খুঁজে পেলাম। জ্যাক একটু রাগ দেখিয়ে বলে, আপনি সমুদ্র সৈকত থেকে আমাকে পিছু করছিলেন। জন জ্যাককে বিস্মিত করে বলে সে জ্যাককে কয়েক মাস ধরে ফলো করছে
এই বলি সে জ্যাকের সাইকিয়াট্রিস্ট ডাক্তার গোলানের রূপ ধারণ করে। তার পরের মুহূর্তেই সে আবারও রূপ চেঞ্জ করে নিজের অরিজিনাল রূপ ধারণ করে। এবার জ্যাক হতভম্ব হয়ে যায়, কারণ এটা স্বয়ং ব্যারন। অর্থাৎ ব্যারন অনেক আগে থেকেই জানতো জ্যাক আব্রাহামের নাতি। তাই আব্রাহামকে হত্যার পরে সে সাইকিয়াট্রিস্ট সেজে জ্যাককে কাউন্সেলিং করে। আর এই জন্যই মূলত সে জ্যাককে এখানে পাঠিয়েছিল, যাতে জ্যাককে ফলো করে সে এই টাইম লুপে ঢুকতে পারে। ব্যারনের স্পেশাল পাওয়ার ছিল সে যে কারো রূপ ধারণ করতে পারত। এই সুযোগটা কাজে লাগিয়ে সে লাস্ট পর্যন্ত এখানে আসতে সফল হয়। তো যাই হোক, ব্যারন নিজের হাতকেও অস্ত্রে রূপান্তর করতে পারত, তাই সে হাতটাকে ছুরি বানিয়ে জ্যাকের গলায় ধরে। তারপরে তাকে পেরেগ্রিনের কাছে নিয়ে যেতে বাধ্য করে। বাড়িতে ঢুকে ব্যারন পেরেগ্রিনকে অফার দেয় পেরেগ্রিন চুপচাপ ব্যারনের সাথে চলে যাবে, বিনিময়ে ব্যারন এখানকার কোনো বাচ্চার ক্ষতি করবে না। ব্যারন নিজের এক্সপেরিমেন্টের জন্য পেরেগ্রিনকে চাইছিল। পেরেগ্রিন ব্যারনের কথা মেনে নেয়, কারণ এটা ছাড়া তার আর কোনো অপশন নেই। ব্যারনের কথা না শুনলে সে অদৃশ্য মনস্টারগুলোকে এখানে ডেকে আনবে, আর ওরা বাচ্চাদেরকে মেরে ফেলবে। তো পেরেগ্রিন বাচ্চাদের কাছে বিদায় নিয়ে স্বইচ্ছায় পাখিতে রূপান্তর হয়ে ব্যারনের খাঁচায় ঢুকে যায়, আর ব্যারন তাকে নিয়ে চলে যায়। তবে যাবার আগে পেরেগ্রিন জ্যাককে অনুরোধ করে যায় সে যেন এখানকার সব বাচ্চাকে প্রোটেক্ট করে। এখন থেকে এদের দায়িত্ব জ্যাকের। যাই হোক, মিস অ্যাভোচেট এতক্ষণ ভেতরে লুকিয়েছিল। ব্যারন তাকে দেখতে পায়নি, না হলে সে অ্যাভোচেটকেও ধরে নিয়ে যেত। তো অ্যাভোচেট বাচ্চাদের বলে এখনও তাদের ওপরে মনস্টার এসে অ্যাটাক করতে পারে, এই জন্য সে পুরো বাড়িটা চারিদিক থেকে আটকে দিতে বলে, যাতে কেউ ঢুকতে না পারে। তারা কাজ করছিল, এ সময় টেলিফোন বেজে ওঠে। এমা জ্যাককে টেলিফোনটা ধরতে বলে, কারণ 1943 সালের 3 সেপ্টেম্বর এই টেলিফোনটা জ্যাকের দাদা করেছিল। টাইম লুপে থাকার কারণে জ্যাক দাদার সাথে কথা বলার সুযোগ পেয়ে যায়। সে টেলিফোনটা রিসিভ করতেই আব্রাহাম তার পরিচয় জানতে চায়। জ্যাক তো জানতো এটা তার দাদা, তবে ওই সময় জ্যাক তো দূরের কথা, জ্যাকের বাবারও জন্ম হয়েছিল না, তাই জ্যাকের দাদার পক্ষে তাকে চেনা সম্ভব ছিল না। জ্যাক দাদাকে জানায় সে এখানে নতুন এসেছে। দাদা জ্যাককে বলে সে যেন পেরেগ্রিনের কাছে তার মেসেজটা পৌঁছে দেয়। মেসেজটা হলো সে এখন বিমান বাহিনীতে আছে এবং সে অনেক ভালো আছে। এরপরে ফোনটা কেটে দেয়। এদিকে সবাই মনস্টারের সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একটা মনস্টার এসে মিস অ্যাভোচেটকে আঘাত করে, ফলে তার হাত থেকে ক্রসবোটা পড়ে যায়। জ্যাক দ্রুত ক্রসবোটা তুলে নেয়, কারণ একমাত্র সেই মনস্টারকে দেখতে পাচ্ছিল। মুহূর্তের ভেতরে মনস্টারটা ইনককে ধরে ফেলে এবং তার চোখ উপড়ে নেবার চেষ্টা করে। বাধ্য হয়ে জ্যাক মনস্টারের দিকে তীর ছুটতে শুরু করে। কয়েকবার ব্যর্থ নিশানার পরে সে মনস্টারকে ঘায়েল করে এবং ইনককে বাঁচিয়ে নেয়। এরপরে তারা ওপরের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। এখান থেকে বাইরে পালানোর পথ নেই, তবে পাশেই একটা গাছ ছিল, তাই জ্যাক ফিওনাকে তার পাওয়ার কাজে লাগাতে বলে। ফিওনা তার পাওয়ার দিয়ে গাছের ডাল বড় করে বাড়ির জানালা পর্যন্ত পৌঁছে দেয় এবং সবাইকে বাইরে নেমে আসার সুযোগ করে দেয়। এদিকে মনস্টারটা দরজা ভেঙে রুমে চলে আসে, কিন্তু ততক্ষণে তাদের টাইম লুপের 24 ঘন্টা হয়ে যায়। এখনই টাইম রিসেট না করলে তাদের টাইম লুপ ভেঙে যাবে এবং সময়ের গতি স্বাভাবিক হয়ে যাবে। তারা টাইম রিসেট করার সুযোগ পায় না, শুধুমাত্র কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এ সময় আকাশে যুদ্ধবিমান থেকে বাড়িটার ওপরে বোমা ফেলা হয় এবং বোমা ব্লাস্ট করে বাড়িটা উড়ে যায়। পাশাপাশি মনস্টারটাও মারা যায়, কিন্তু ক্ষতি যেটা হয় তাদের টাইম লুপ ভেঙে যায়। বাইরে বেরিয়ে এসে জ্যাক বলে তারা এবার মিস পেরেগ্রিনকে উদ্ধার করতে যাবে, কিন্তু ব্যারন তাকে ব্ল্যাকপুলে নিয়ে গেছে, যেটা এখান থেকে অনেক দূর। সেখানে যেতে হলে তাদের কোনো জাহাজ লাগবে, কিন্তু এখানে কোনো জাহাজ ছিল না। তাই তারা নিজেদের পাওয়ার কাজে লাগিয়ে সমুদ্রের নিচে ডুবে যাওয়া জাহাজটাকে সারানোর সিদ্ধান্ত নেয়। প্রথমে এমা নিচে গিয়ে বাতাসের পাওয়ার ইউজ করে জাহাজটা উপরে তুলে আনে, এরপরে বাকিরা সেটা সারিয়ে তোলে। আর ইনক যেহেতু যে কোনো জিনিসে প্রাণ সঞ্চার করতে পারে, তাই সে জাহাজের ইঞ্জিনও ঠিক করে ফেলে। জ্যাক দাদার ম্যাপ চেক করে দেখে ব্ল্যাকপুলে 11 জানুয়ারি 2016 সালের একটা টাইমলাইন আছে, যেটা বর্তমান টাইমলাইন থেকে মাত্র 6 মাস আগের টাইমলাইন। মিস অ্যাভোচেটি এই টাইমলাইনটা বানিয়েছিল, আর সম্ভবত ব্যারন সেখানে এই টাইমলাইনই তার অমর হবার যন্ত্রটা বানিয়েছে। তাই ওই টাইমলাইনে গেলে তারা পেরেগ্রিনকে উদ্ধার করতে পারবে। কিন্তু সমস্যা হলো এই টাইমলাইনের টাইম লুপ 4:30-এ শেষ হবে। যদি তারা এই সময়ের ভেতরে কাজ ছেড়ে ফিরতে না পারে, তাহলে সময় তাদেরকে ধরে ফেলবে এবং তাদের বয়স বেড়ে যাবে। যদিও জ্যাকের কিছুই হবে না, কারণ সে তো বর্তমান টাইমলাইন মানে 2016 সাল থেকেই এসেছে। তো তবুও সবাই পেরেগ্রিনকে উদ্ধারের জন্য রিস্ক নেবার সিদ্ধান্ত নেয়।
টাইম ট্রাভেলের জন্য তারা একটা বিনোদন পার্কে আসে। সেখানে ঘোস্ট ট্রেনের কোনো একটা দরজার পোর্টাল দিয়ে ওই টাইমলাইনে পৌঁছানো যাবে। তারা সেই দরজার পোর্টাল দিয়ে 2016 সালের 11 জানুয়ারিতে চলে আসে। তারপরে জ্যাক আর এমা ব্ল্যাকপুল টাওয়ারে যায়। জ্যাক আড়াল থেকে দেখে সেখানে 4 জন অদৃশ্য মনস্টার ছিল। এছাড়া মানুষের অবয়বে থাকা মনস্টারদের নিয়ে ব্যারন মিটিং করছিল। এ সময় জ্যাক আর এমা ব্যারনকে সরাসরি থ্রেড দিয়ে বাইরে নিয়ে আসে। তখন ব্যারন তার লোকদের নির্দেশ দেয় ওদেরকে ধরে আনার জন্য। আসলে ওদের প্রতিহত করার জন্য এটা জ্যাকের প্ল্যান ছিল। জ্যাক আর এমা ওদেরকে বিনোদন পার্কের কাছে নিয়ে আসে। এই সময় অন্যরা উপর থেকে অনবরত বরফ ছুটতে শুরু করে। বরফ লেগে অদৃশ্য মনস্টারগুলো দৃশ্যমান হয়ে উঠছিল। ততক্ষণে ইনক জাহাজের ভেতরে থাকা কঙ্কালগুলোতে প্রাণের সঞ্চার করে এবং মনস্টারগুলোর সাথে ফাইট করার জন্য পাঠিয়ে দেয়। এরপর মনস্টার আর কঙ্কালের ভেতরে তুমুল ফাইট শুরু হয়। এক পর্যায়ে সব মনস্টারগুলো ধরাশয়ী হয়ে যায়। এদিকে ব্যারন তার 2 বন্ধুকে নিয়ে অপেক্ষা করছিল কখন মনস্টাররা ফিরে আসবে। এ সময় জ্যাক সবাইকে নিয়ে তাদের ওপরে অ্যাটাক করে। সবাই তাদের স্পেশাল পাওয়ার ইউজ করছিল। তারা বাকি 2 জনকে ধরাশয়ী করে ফেললেও ব্যারনের শক্তির সাথে পেরে উঠছিল না। কোনো আঘাতেই তার কিছু হচ্ছিল না। এমনকি অলিভের আগুনেও তার ওপরে কোনো প্রভাব পড়ে না। তবে শেষ পর্যন্ত এমা নিজের বাতাসের শক্তি দিয়ে ব্যারনকে কিছুক্ষণের জন্য দেয়ালের সাথে আটকে রাখে। এই সুযোগে জ্যাক ল্যাবে ঢুকে পেরেগ্রিন সহ বাকি এমব্রিনদের খাঁচা থেকে মুক্ত করার চেষ্টা করে। যদিও ততক্ষণে এমার বাতাসের দম ফুরিয়ে যায় আর ব্যারন মুক্ত হয়ে যায়। তবে ব্যারন ল্যাবে ঢুকতেই লাস্ট মুহূর্তে জ্যাক সবাইকে মুক্ত করে দেয়। সব বন্দীদের হারিয়ে ব্যারন এবার ক্ষেপে যায় এবং জ্যাককে মারার জন্য তেড়ে যায়। এই সময় জ্যাককে ডাকতে ডাকতে এমা এবং ইনক চলে আসে। তাই ব্যারন জ্যাককে মারার প্ল্যান বাদ দিয়ে নতুন একটা প্ল্যান খাটায়। ওরা আসার আগে ব্যারনও জ্যাকের মতো রূপ ধারণ করে। যেহেতু ব্যারন নিখুঁতভাবে যে কোনো রূপ ধারণ করতে পারত, তাই ওরা এসে বুঝতে পারছিল না কোনটা আসল জ্যাক। আসলে ব্যারনের প্ল্যান ছিল সে জ্যাককে তারই বন্ধুদের হাতে হত্যা করাবে। তো দুজনেই নিজেকে আসল প্রমাণ করার চেষ্টা করতে থাকে। এমা আর ইনক তো ব্যারনকেই আসল জ্যাক ভেবে নিয়েছিল। তবে সৌভাগ্যবশত সেখানে একটা মনস্টার চলে আসে। আর জ্যাক ছাড়া এখানে আর কারোরই অদৃশ্য মনস্টারকে দেখার পাওয়ার ছিল না। তাই জ্যাক মনস্টারকে দেখতে পাচ্ছে। এই প্রমাণ দিয়ে নিজেকে আসল হিসেবে প্রমাণিত করে। আর এই সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায়। মনস্টারটা জ্যাক এবং ব্যারনের সামনে চলে এসেছিল। জ্যাক মনস্টারকে দেখতে পেলেও ব্যারন তো সেটাকে দেখতে পাচ্ছিল না। আবার মনস্টারটাও দুটো জ্যাককে দেখে কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না এদের মধ্যে একজন তার লিডার। এই জন্য সে না বুঝে ব্যারনকে অ্যাটাক করে। যতক্ষণ ব্যারন গালাগাল দিয়ে নিজের আসল রূপে ফিরে আসে ততক্ষণ মনস্টারটা ব্যারনের চোখ দুটো উপড়ে নেয়। ফলে ব্যারন মারা যায়। এ সময় ইনক মনস্টারকে তীর ছুঁড়ে মেরে ফেলে। এদিকে টাইম লুপের সময় শেষ হয়ে আসছিল। তাই তারা আর এক মুহূর্ত দেরি না করে জাহাজে চলে যায়। তবে জ্যাক ওদের সাথে যায় না। সে আপাতত এই টাইমলাইনেই থাকতে চায়, কারণ এই টাইমলাইনে থাকলে সে 6 মাস পরেই বর্তমান টাইমলাইনে ফিরে যেতে পারবে। তবে জ্যাকের কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই টাইমলাইনে এখনও তার দাদা বেঁচে আছে। আর ব্যারনও যেহেতু মারা গেছে তাই তার দাদার ক্ষতির আশঙ্কা কমে গেল। সে আবারও দাদার সাথে বসবাস করতে পারবে। ফলে যাবার সময়ে এমা ইমোশনাল হয়ে জ্যাককে বিদায় জানায়, কারণ সে জ্যাককে ভালোবেসে ফেলেছে। চলে যাবার আগে এমা জানিয়ে যায় তাদের 1943 সালের 3 সেপ্টেম্বরের টাইম লুপ ভেঙে গেলেও তারা এখনও 1943 সালের টাইমলাইনে অবস্থান করবে। মিস পেরেগ্রিন এখনও আহত এবং অসুস্থ। সে সুস্থ হলে তারা নতুন কোনো টাইম লুপ বানিয়ে নেবে। তবে জ্যাক হয়তো তাদের আর কখনো খুঁজে পাবে না। এত টাইমলাইনের মাঝে একে অপরকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তো তারা একে অপরের কাছে বিদায় জানানোর পরে এমা দলের সাথে নিজের টাইমলাইনে ফিরে যায় আর জ্যাক দাদার কাছে ফিরে যায়। জ্যাক দাদাকে সমস্ত ঘটনা খুলে বলে। দাদা সব শুনে জ্যাককে বলে তার এমার কাছে ফিরে যাওয়া উচিত, কারণ তারা অলরেডি একে অপরকে ভালোবেসে ফেলেছে। দাদা জ্যাককে বই এবং বিভিন্ন কারেন্সির টাকা দিয়ে বলে তোর কাছে ম্যাপ আছে, সেই ম্যাপ ধরে তুই ওদের খুঁজে বের কর। জ্যাক বলে ঢাকা শহরের হোমমেড কেক বিক্রেতাদের মতো হাজারো টাইমলাইন ছড়িয়ে ছিটিয়ে আছে, সে এতগুলো টাইমলাইনে ওদের কিভাবে খুঁজে বের করবে। দাদা বলে 1943 সালের টাইমলাইনে কিয়ার্ন হোমের আশেপাশের টাইমলাইনে গেলেই ওদের পাওয়া যাবে। তো দাদার কাছে অনুপ্রেরণা পেয়ে জ্যাক বেরিয়ে পড়ে। সে বেশ কয়েকটা টাইমলাইন ঘুরে কয়েক বছরের চেষ্টার পরে অবশেষে জাহাজে এসে উপস্থিত হয়। এমা এবং জ্যাক একে অপরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। দুজনে দুজনকে আলিঙ্গন করে এবং সবাইকে নিয়ে নতুন এক টাইম লুপের খোঁজে বেরিয়ে পড়ে।
সেখানে হয়তো তারা টাইম লুপের গোলক ধাঁধায় যুগ যুগ ধরে একসাথে বাঁচবে। তাদের শুভ সূচনা জানিয়ে সিনেমার গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক ক্ষমতার প্রদর্শন না, বরং নিজেদের অতিরিক্ত ক্ষমতাকে দমনের মাঝেই থাকে আসল সার্থকতা। আমরা কণ্ঠস্বর তীব্র করব অন্যায়ের বিরুদ্ধে, আমরা হাত চালাবো দুস্থকে সাহায্যের জন্য, আমাদের চোখ সবসময় সত্য খুঁজবে, আমাদের পা হাঁটবে ন্যায় ও সততার পথে। আর এগুলি হওয়া উচিত আমাদের স্পেশাল পাওয়ার। আজ এ পর্যন্তই। সিনেমাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। পাশাপাশি আর কোন সিনেমার এক্সপ্লেনেশন চান সেটাও আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।